বাংলাদেশের কৃষকের তো অনেক সমস্যা, আকাশে তারাগুলি শ্বাস করা যায়, আমাদের সমস্যাগুলি শ্বাস করা যাবে না। কেন এই সমস্যাটা আপনারা দেখেন, যারা কৃষিমন্ত্রী হয় তারা এসির তলে বসে থাকে, কৃষকদের সাথে কোনো তাদের সম্পর্ক নাই। আজকে বাংলাদেশের এই যে আমাদের আলু চাষিদের, পেঁয়াজ চাষিদের যাই ফসল ফলাচ্ছে আমরা কৃষকরা, আজকে আমরা কোনো প্রকারে আমাদের সেই ন্যায্য মূল্যটা পাচ্ছি না। এটা পাচ্ছে কে? যারা মধ্যভোগী, যারা ট্রেন টিকিট করে তারা। সেই জন্য আমরা চাচ্ছিলাম যে এই দেশে যদি একটা স্থায়ী কৃষি সংস্কার কমিশন করা হতো, তাহলে কৃষকদের যেখানে যে অঞ্চলে যে ফসলটা ফলায় বেশি, সেই অঞ্চলে আপনার মানে ফসলের যে ব্যয়টা কি যে কত পার্সেন্ট হয়েছে তার সাথে 5% অথবা 10% আপনারা আমাদের লভ্যাংশ দিয়ে যদি কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্যটা যদি সরকারিভাবে নিয়ে আসে বিভিন্ন পাইকারি বাজারজাত করা হতো, অথবা প্রত্যেকটি কৃষি সমবায় সমিতিজাত করা হতো, তাহলে কৃষকরা মূল্যায়ন পাইত। আর আপনারা জানেন যে আমাদের দেশে যারা কৃষি মন্ত্রী থাকে তারা কৃষকদের সাথে কোনো সম্পর্ক থাকে না, তারা একটা রাজনৈতিক দলের ছাত্রছাত্রী থাকে। ওই রাজনৈতিক নির্বাচন হওয়ার পরে রাজনৈতিক দলের নেতারাই তাদের মন্ত্রিত্ব বানায়। ওই মন্ত্রী তিনি কৃষি খাতে কী আশায় বিষয় সেটা জানে না। সেই জন্য আমরা চাচ্ছি যে কৃষকদের সাথে সমঝোতা করে, কৃষকদের সাথে বসে যাতে যেন তারা এই কৃষি বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে পারে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আপনারা দেখেছেন ব্রিটিশ থেকে শুরু করে একমাত্র কৃষকরাই সব থেকে নির্যাতিত, নির্বিষিত, শোষিত হচ্ছে। কেননা আমাদের দেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা থাকে এটা কৃষকদেরকে দূরে রাখে। কৃষি অর্থনৈতিক তারা গড়ে কখনো তোলে না। তারা এই দেশের কৃষকদেরকে, সাধারণ মানুষকে শুধু সবসময় তারা একটা না একটা বিবাদে ফেলা রাখে। সেই জন্য তারা ওই কৃষকদের অর্থনৈতিক দিকটা তারা তাকায় না। আমরা আজকে কৃষকরা দিশাহারা। আপনারা জানেন যারা এনজিও করে, এনজিও ব্যবসায়িকরা যারা, তারা এই কৃষকদেরকে ঋণ দেয়। এই কৃষকরা সেই ঋণের দায়ে ঋণ শোধ করতে না পেরে, ফসলের মূল্য না পেয়ে অনেক কৃষক আত্মহত্যা করে।